এরপর তো এই ঘটনাটা খবরের কাগজে ফলাও করে ছাপা হবে। এবার চারদিকে ঢিড়িকার পড়ে যাবে। কেউ তো আমাদের ভরসাই করবে না, কেনাকাটাও করতে আসবে না। নিজেদের ব্যবসাটা ডোবালেই আর আমাদেরও ব্যবসা ডুবিয়ে দিলে। আপনাদের যা বলার বলা হয়ে গেছে, এবার আমি যা বলবো আপনারা শুনবেন। আমি যদি সত্যি কোনো অন্যায় করে থাকি তাহলে আমি সেটা শাস্তি পাবো, আমি মাথা পেতে নেব। কিন্তু আদালতেও তো কাউকে বিনা প্রমাণে দোষী সাব্যস্ত করা হয় না। কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে তাকেও সুযোগ দেওয়া হয় নিজেকে প্রমাণ করার। আপনারা কি আমাকে সেই সুযোগটুকু দেবেন না? কি প্রমাণ করতে চাইছিস তুই ভাগ্যশ্রী? সব প্রমাণ তো এখানে। ওই মহিলা নিজের সুইসাইড নোটে তোর বিরুদ্ধে প্রমাণ দিয়ে গেছে। একজন তোর প্রতারণার শিকার হয়ে প্রাণ দিতে যাচ্ছিল, আর তুই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সময় চাইছিস। কেউ কোনোদিনও এত বড় মিথ্যে কথা বলে ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবে না। ওই মহিলার সাথে তোর কি কোনো পার্সোনাল শত্রুতা ছিল যে তোকে ফাঁসাতে চাইবে, তা আবার নিজের প্রাণ দিয়ে? আমি জোর গলায় বলতে পারি যে আমি কোনো অন্যায় করিনি বর্দি। আমি ওই মহিলার স্বামীকে সমস্ত টাকা মিটিয়ে দিয়েছি। আজকে হঠাৎ করে কেউ যদি আমার মাথায় বন্দুক ঠেকিয়ে বলতে আসে যে আমি অপরাধী, তাহলে আমাকে স্বীকার করে নিতে হবে যে আমি অপরাধী। আপনারা সবাই আমার গুরুজন। আপনাদের প্রত্যেককে আমি খুব সম্মান করি, খুব ভালোবাসি। আর আপনারা তো আমাকে এত দিন ধরে চেনেন, বলুন আপনারা তো চেনেন আমাকে। আপনাদেরকে আমি কি করে বিশ্বাস করাবো বলুন তো? আমি সত্যি অন্যায় করিনি। আমি মা কালী নামে শপথ নিয়ে বলছি, ওই মহিলার হাজবেন্ডের সব টাকা আমি মিটিয়ে দিয়েছি। আমরা সবাই এই পরিবারের কেউ একটা মানুষও অসৎ নই। আমাদের মা সেই শিক্ষা আমাদের দেননি। আমরা সব সময় সৎ পথে রোজগার করেছি, সেই রোজগার সামান্য হলেও তাতেই আমরা খুশি থেকেছি। আমাকে একটু সময় দিন আপনারা, আমি ঠিক প্রমাণ করে দেবো যে আমি কোনো অন্যায় করিনি। ভাঙবে তবু মচকাবে না, গলায় কাঁটা বিতে গেছে তবু তেজ যাবে না এই মেয়ের। দাঁড়া, আমার শেষ পেরেকটা এখনো ঢোকা বাকি আছে। সমাদদার জেঠু, আপনাদের ব্যবসায়ী সমিতির যে সেক্রেটারি আছেন বাবলু জেঠু, ওনাকে খবর দিন এই ভাগ্যলক্ষ্মী স্টোরসের কি ব্যবস্থা নেওয়া হবে সেটা তো দেখতে হবে। একটা সিরিয়াস ঘটনা এটা। সে তো বটেই, এখানে পুলিশ আসবে, তদন্ত করবে। রীতিমতো এটা ক্রিমিনাল কেস। আর এর সাথে আমাদের পাড়ার সম্মানও তো জড়িয়ে আছে, আমাদের দোকানের সম্মানও জড়িয়ে আছে, বসাক জুয়েলার্স তারও তো সম্মান আছে। দেখো ভাগ্যশ্রী, আমি এখানকার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি হয়ে বলছি, ব্যবসায়ী সমিতি যা সিদ্ধান্ত নেবে সেটা পরের ব্যাপার। আপাতত আমরা তোমাকে 48 ঘন্টা সময় দিচ্ছি। তার মধ্যে তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারো তাহলে আমাদের ব্যবসায়ী সমিতির থেকে ভাগ্যলক্ষ্মী স্টোরসকে আর সরকার পরিবারকে বহিষ্কার করা হবে। আমরা তোমাদেরকে এই পাড়ায় আর ব্যবসাই করতে দেব না, দোকানও চালাতে দেব না। ভাগ্যলক্ষ্মী স্টোরস আমরা বন্ধ করে দেব। ঘন্টার মধ্যে প্রমাণ করব আমি নির্দোষ। ভাগ্যলক্ষ্মী স্টোরসকে বন্ধ করার ক্ষমতা কারণ নেই। সর্বনাশ, কি বলছিস কি তোরা? মা, ভাগ্যশ্রী আমাদের সর্বনাশ হয়ে গেছে, কি হবে এখন? মা তুমি টেনশন করো না, আমরা সবাই আছি তো, সব ঠিক হয়ে যাবে। রূপকে আমি আমার মতো করে বুঝিয়েছি, এবার হবে আসল মজা। কিভাবে সব ঠিক হয়ে যাবে?
সবকিছু কিভাবে ঠিক হয়ে যাবে বৌদিদি বলো আমায় প্লিজ বলো। আমরা গলা জলে দাঁড়িয়ে আছি, আমাদের পরিবারের মান সম্মান সুনাম সব ধুলোয় মিশে যেতে বসেছে। আর এই সুনাম আমরা একদিনে অর্জন করিনি বৌদিদি, আমাদের বাবা আমাদের ভাইয়ের রক্ত জল করা পরিশ্রমের ফল এই সুনাম। আর আজকে তোমার কারণে আমাদের সরকার পরিবারের উপর এত বড় একটা কলঙ্কের দাগ লাগতে চলেছে। তুমি আমাদের মান সম্মান সব ধ্বংস করে দিলে বৌদিদি। কেন ঘটলো এটা বৌদিদি? এটা কেন ঘটলো বলতে পারবে? আমি বলছি, কারণ আমরা সবসময় নতুন নতুন আইডিয়ার পেছনে ছুটে বেড়াচ্ছি। যে আইডিয়াগুলো তুমি দাও আল টক করো। আজকে তোমার এই ভুল আইডিয়ার পরিণতি আমাদের এই সিচুয়েশন। আজকে তোমার কারণে আমাদের পরিবার এত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল। এগুলো তুমি কি বলছো রূপদা? আমরা সব সময় ভাগ্যশ্রীদির আইডিয়াটাকে সাপোর্ট করেছি। যেমনি কাল ভাগাভাগি হয়ে গেল অমনি তুমি এখন তোমার সব দায় ছেড়ে ফেললে। এখন সব দোষ একা শুধু ভাগ্যশ্রীদির। বৌদিদির ওপরে তো রূপ ফায়ার হয়ে আছে, রিয়ার সাথেও রূপের ঝগড়াটা ভালো করে লাগুক। তুমি এত রাগ করছো কেন? রিল্যাক্স না। দেখো, জানি এটা তোমার বাড়ির ব্যাপার, তোমার চিন্তা হবেই, কিন্তু এতে না বৌদিদির কোনো দোষ নেই। দেখো, এটা আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো যে বৌদিদির প্রত্যেকটা আইডিয়াই ভুল ছিল, কারণ আমরা এমবিএ করেছি। কিন্তু বৌদিদির তো এত নলেজ নেই, বৌদিদি তো এত পড়াশোনা করার সুযোগটাই পায়নি, তাই একটু ব্লান্ডার করে ফেলেছে। আর বৌদিদির পক্ষে তো কাস্টমারদের প্রপারলি হ্যান্ডেল করাটা সম্ভবই না। কিন্তু আমাদের তো এমবিএতে এইসবই শিখিয়েছে, তাই না? দেখো, আজকে যদি ওই কাস্টমারটাকে আমি আর তুমি হ্যান্ডেল করতাম, তাহলে কি ওর ওয়াইফ এভাবে আমাদের গেটের সামনে এসে সুইসাইড করতো? নেভার, কখনো না। কি বলো তো, কাস্টমার হোক বা ডিলার হোক, সবাইকে তো হ্যান্ডেল করার একটা প্রপার টেকনিক আছে, তাই না? তোমার কাছ থেকে আমাকে কাস্টমারদের হ্যান্ডেল করা শিখতে হবে রুষা, যে কিনা দুদিন আগে দোকানে গিয়ে কাস্টমারদের সাথে এমন ব্যবহার করলো যে কাস্টমারদের হাতে পায়ে ধরে আমাদের ক্ষমা চাইতে হচ্ছে। তার থেকে আমাকে শিখতে হবে কাস্টমারদের কি করে হ্যান্ডেল করতে হয়, ডিলারদের কি করে হ্যান্ডেল করতে হয়। শোনো রুষা, আমি কোনো অন্যায় করিনি, আমার লুকোনোরও কিছু নেই আর ভয় পাবারও কিছু নেই। ভয়টা না তারা পায় যারা মুখোশ পরে থাকে, মুখোশটা খুলে যাবার ভয়। একদম ঠিক বলেছিস। এনিওয়েজ, আমি তোমাদের ব্যাপারে ইন্টারফিয়ারও করতে চাই না। ভাগ্যিস গতকালই আমরা সব ভাগাভাগি করে নিয়েছি, এত পারফেক্ট টাইমে, বলো বেবি? না হলে তো আমাদেরকেও এর দায় নিতে হতো। তোমাদেরকে আমাদের কথা ভাবতে হবে না মেজো বৌদি, আমাদের কোনো কিছুতে তোমাদের কোনো দায় নিতে হবে না। তুমি আর মেজদা ভাই শুধু নিজেদের কথাটাই ভাবো। শুভ, আমরা শুধু ব্যবসাটা ভাগাভাগি করেছি, এই বাড়িটার নয়, এই ফ্যামিলিটা নয়। তাই এই বাড়ির সাথে যা ঘটবে সেটার আঁচ আমাদের ওপরও এসে পড়বে। তোর এত বড় সাহস হয় কি করে তোর মেজ বৌদির সাথে এইভাবে কথা বলে? আসলে কি বলতো মেজদা ভাই, আমি যা শিখছি সব গুরুজনদের থেকে শিখছি। মেজো বৌদি যদি বৌদিদির সাথে এইভাবে কথা বলতে পারে, তাহলে আমি কেন পারবো না? সেখান থেকেই তো ট্রেনিং নিচ্ছি। শুভটা গা জ্বালানোর জবাব দিতে পারে বটে। আমার ছেলে, ছেলের বউরা একদিন আমার সামনে দাঁড়িয়ে এইভাবে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করবে, এটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি।